এই স্বজনেরা এই যে বললেন 12 তারিখে ভোট দিবেন, আপনাদের এই ভোটের অধিকারকে দাবি করে উঠেছিল একদল। তাদের কাছ থেকে উদ্ধার করার জন্য বিএনপি সহ বহু দলের নেতা কর্মী, বহু সাধারণ মানুষ এই স্বৈরাচারের সময় জীবন দিয়েছে, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, কেস কাজের শিকার হয়েছে। এই দিন মানে এই এলাকা হচ্ছে সাক্ষী কিভাবে কতগুলো নিরীহ মানুষকে যারা জনগণের জন্য, জনগণের ভোটের অধিকারের জন্য কথা বলেছিল, সেই মানুষগুলোকে রাতে অন্ধকারে মেরে ফেলা হয়েছে। এই এলাকার মানুষ সাক্ষী তার। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখ নির্বাচন, এই নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ তারা আবার ভোট দিবে, ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবে। কিন্তু শুধু ভোট দিলে, চলবে না। আমাদেরকে এই নির্বাচনটাকে দেশ গঠনের নির্বাচন হিসেবে চিন্তা করতে হবে। দেশকে আমাদের গড়ে তুলতে হবে। কেন? কারণ এই দেশ যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে আমরা কোথায় যাবো? আমাদের যাওয়ার জায়গা আছে কেন? আমাদের প্রথম ঠিকানা বাংলাদেশ, শেষ ঠিকানা বাংলাদেশ। এখন প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষের কর্মসংস্থান দরকার। এই এলাকার ইপিজেড আছে, আমরা এই ইপিজেডটাকে আরো বড় করতে চাই, আরো কলকারখানা এখানে তৈরি করতে চাই, যাতে এই এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমাদের ছেলে মেয়েদেরকে তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাই, এবং সেই জন্য এই এলাকায় আমরা বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে চাই, যেখানে এই এলাকার ছেলেমেয়েরা এলাকার ছেলেমেয়েরা বিভিন্ন বিষয়ে ট্রেনিং গ্রহণ করবে এবং দক্ষ শ্রমিকে তারা পরিণত হবে, যাতে করে যারা নিজেদের ব্যবসা বাণিজ্য তৈরি করতে পারে অথবা বিদেশে চাকরি বাকরির ব্যবস্থা করতে পারে, চাকরি বাকরি চাকরি সহজ নয়। এখন প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, নিশ্চয়ই আপনারা শুনেছেন যে 12 তারিখে নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করে ধানের জয়যুক্ত হলে আমরা এই দেশের মা বোনদেরকে, এই দেশের গৃহিণীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে চাই। কিভাবে? আমরা প্রত্যেকটি নারীর কাছে, যেই ধর্মেরই আমরা, সকল ধর্মে, সে যদি বাংলাদেশের একজন মা হয়ে থাকে, সে যদি বাংলাদেশের একজন গৃহিণী হয়ে থাকে, আমরা তার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি খেটে খাওয়া প্রত্যেকটি পরিবারের মা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পাবে। প্রিয় ভাই বোনেরা, আমরা কৃষকদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। এই এলাকাটা হচ্ছে কৃষি প্রধান একটি এলাকা। এলাকার বহু মানুষ কৃষির সাথে জড়িত, সেই জন্য বহু কৃষক ভাই আছে। এই কৃষকরা যদি ভালো থাকে, বাংলাদেশের মানুষ ভালো থাকবে, এবং কৃষকরা যাতে ভালো থাকে, তারা যাতে সহজে কৃষিজাত দ্রব্য, বীজ, সার ইত্যাদি ওষুধ বা প্রয়োজন পেতে পারে, সেই জন্য আমরা কৃষক ভাইদেরকে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে সে সহজে কৃষি ঋণ পেতে পারবে, যার মাধ্যমে সে সহজে তার প্রয়োজনীয় কীটনাশক ওষুধ, বীজ, সার সবকিছু পাবে। শুধু তাই নয়, প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 12 তারিখে আপনাদের আমরা সারা বাংলাদেশে ঋণ করেছি। অবশ্যই সারা বাংলাদেশে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ আমরা মৌকুব করবো ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদের অবদান আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো হচ্ছে আমাদের মসজিদ, মাদ্রাসার ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ অন্য ধর্মের যারা ধর্মগুরু আছে, সেই মানুষগুলো যারা আমাদেরকে বিভিন্ন সময় আমাদের চলাপথে আমাদেরকে বিভিন্ন সময় ধর্মের পরামর্শ দেন। এই মানুষগুলো অনেকেই অনেক মানবতা জীবন যাপন করেন,
ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে 12 তারিখে ধানের শীষ বিজয় হলে পরে আমরা এইসব ধর্মীয় মানুষ যারা আছেন তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করতে চাই, যাতে করে তারা একটি সম্মানজনক জীবনযাপন করতে পারে। এই এলাকার এই সমগ্র নীলফামারী, রংপুর, দিনাজপুর সহ এই পুরা রংপুর বিভাগের মানুষের একটি প্রাণের দাবি আছে। বলুন তো কে সেই প্রাণের দাবি? বলুন তো কি সেই প্রাণের দাবি? তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা। আজ এই লক্ষ মানুষের সামনে আমাদের সকলের সামনে আমি বলে দিতে চাই, 12 তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করে আপনাদের ভোটাররা আমাদের বিএনপি সরকার গঠন করে আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনার কাজ শুরু করা, যাতে করে এই এলাকা আবার সবুজ শাস্ত্র শ্যামলা হয়ে উঠতে পারে। এই এলাকার খাল বিলগুলোতে যাতে পানিতে ভরে যেতে পারে, যাতে মানুষের ব্যবহারের জন্যই হোক আর কৃষি কাজের ব্যবহারের জন্যই হোক এই এলাকার মানুষের জন্য পানির কষ্ট না হয়। সেই জন্য বিএনপি সরকার গঠনের সাথে সাথে যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে আমরা তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনার কাজ করতে চাই। প্রিয় ভাই বোনেরা, নীলফামারীর একটি বহুদিনের মানুষের দাবি, এখানে একটি মেডিকেল কলেজের দাবি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এইটিও আমরা বাস্তবায়ন করব মেডিকেল কলেজের কাজ। একই সাথে পাশে যে কিশোরগঞ্জ জেলা আছে, সৈয়দপুর জেলা আছে, এটি একটি শিল্প অঞ্চল। এই শিল্প অঞ্চলকে নীলফামারী বলুন, কিশোরগঞ্জ বলুন, সৈয়দপুর বলুন, এই সবগুলো এলাকাকে আমরা শিল্প অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই। সেখানে রেল কারখানা সহ আরো বিভিন্ন ধরনের শিল্প গঠন করা সম্ভব হয়, আমরা সেই শিল্পগুলো গঠন করতে চাই না। কারণ এই এলাকায় কৃষি নির্ভর রাখতে চায় না। এই এলাকার মানুষের সাথে কর্মসংস্থানের সমস্যা না হয়, সহজে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। সেই জন্য আমরা এই এলাকাকে আমরা শিল্প অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই। আগামী দিনে যাতে কেউ বলতে না পারে এই নীলফামারী অঞ্চল বলেন, কিশোরগঞ্জ জেলা বলেন, অথবা সৈয়দপুর বলেন, দিনাজপুর বলেন, অবহেলিত এলাকা, এই দুর্নাম আমরা ঘুচাতে চাই। এই এলাকায় স্কুল কলেজ রাস্তাঘাট তৈরি করতে চাই, যাতে মানুষের চলাফেরা শুরু হয়। মেডিকেল কলেজ তৈরি করতে চাই। আমরা এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্টটাকে আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করতে চাই। এই যে এখানে যে চাইনিজ দেশে হাসপাতাল চলেছে, এই হাসপাতালে দেশের থেকে বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে লোকই আসবে, যাতে মানুষ সহজে কাজ বাণিজ্য চিকিৎসার জন্য এখানে আসতে পারে। সেই জন্য সৈয়দপুর এয়ারপোর্টকে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করতে চাই। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা খেয়াল করছি এই এলাকার মানুষ যাতে সহজে ভোট দিতে না পারে, একটি দলকে আমরা খেয়াল করছি আমাদের সমাজের বিভিন্ন মানুষকে তারা ভয় দেখাচ্ছে। বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা ভয় দেখানোর চেষ্টা করছে। আজকে পরিষ্কার করে দিতে চাই, বাংলাদেশের কোন ভোটারকে যারা ভয় দেখাবে, যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ কারোর সাথে যদি অন্যায় হয়ে থাকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করবো, অন্যায়কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আগেই প্রিয় ভাই বোনেরা, ৭১ সালে যখন আমরা দেশ স্বাধীন করেছিলাম যুদ্ধ করে, তখন আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা কোন ধর্ম দেখিনি, আমরা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। ঠিক একইভাবে 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা রাজপথে দেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করেছিলাম 2024 সালে। একইভাবে
আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের লাখো মানুষের সামনে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলতে চাই, আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে রাষ্ট্র গঠনের রাজনীতি। আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা বৌদ্ধ হই, আমরা খ্রিস্টান হই, আমরা সকলকে সাথে নিয়ে আমাদের দেশ গঠন করতে চাই। আমরা সকলকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আগামী দিনে একটি মানুষকে আমরা বিবেচনা করব তার মেধা এবং তার যোগ্যতা দিয়ে, তার বর্ণ দিয়ে নয়, তার ধর্ম দিয়ে নয়, বা অন্য কিছু দিয়ে নয়। আমরা তাকে বিচার করতে চাই তার মেধা এবং যোগ্যতা দিয়ে। কারণ প্রিয় ভাই বোনেরা, বহু বছর ধরে আমরা আন্দোলন করছি জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আজ সেই অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠিত হতে চলেছে। এখন আমাদের মূল কাজ হলো দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে। আমাদের লক্ষ কোটি তরুণ যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের কোটি কোটি শিশু যারা আছে তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের জন্য ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের কোটি কোটি মানুষ তারা চাইলে নিরাপদে রাস্তাঘাটে চলতে পারে, মা বোনেরা যাতে নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করতে পারে, যে কোনো সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতে ব্যবসা বাণিজ্য নিরাপদে করতে পারে, সেই পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই পরিবেশ যদি আমাদেরকে তৈরি করতে হয়, তাহলে এই দেশের যে মালিক, কারা মালিক এই দেশের? দেশের মালিক কারা? জনগণ, অর্থাৎ আপনারা। আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের দোয়া ছাড়া, আপনাদের সমর্থন ছাড়া আমরা এই কাজগুলো করতে পারবো না। সেই জন্যই আজকে নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে যে কথাগুলো আপনাদের সামনে বললাম, যে পরিকল্পনার কথা আপনাদের সামনে বললাম, সেগুলোকে তখনই বাস্তবায়ন করা সম্ভব যখন এই মাঠ ভরা লোক, এই শহর ভরা লোক, এই সমগ্র জেলার মানুষ আজ আপনাদের সকলের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চাইতে এসেছি। আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, আপনারা যদি ধানের শীষকে আগামী 12 তারিখে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে এই যে এই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরেছি, সেই পরিকল্পনা ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের কাছে এখন জানতে চাই, আমার সংক্ষিপ্ত পরিকল্পনা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। নিশ্চয়ই সংবাদপত্রের মাধ্যমে আপনারা দেখেছেন গতকাল সারা দেশের সামনে আমাদের বিস্তারিত দেশ গঠনের পরিকল্পনা আমরা তুলে ধরেছি দলের পক্ষ থেকে। দেখেছেন আমাকে? দেখেছেন আপনারা? আজকে এই যে এই মঞ্চে দাঁড়িয়ে সংক্ষেপে আপনাদের সামনে যে পরিকল্পনার কথা তুলে ধরলাম, এটি হচ্ছে আমার পরিকল্পনা, এটি হচ্ছে আমার দলের পরিকল্পনা, এটি হচ্ছে বিএনপির পরিকল্পনা। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার পরিকল্পনাটা আপনাদেরকে তুলে ধরলাম, আপনাদের পরিকল্পনাটা কি? ভাই, আপনাদের পরিকল্পনা কি? ওই যে দূরে ভাই বোনেরা, আপনাদের পরিকল্পনা কি? ওই যে সামনে দিকে আপনাদের পরিকল্পনা কি? এই যে মা বোন সব ভাই আছে, পরিকল্পনা কি? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, নিশ্চয়ই অনেকের মনে আছে যে এর আগে যখন আমি দেশে ছিলাম, বিদেশ চলে যেতে বাধ্য হয়েছিলাম, সেই সময় শীতের সময় আমি এসেছি। শীতের সময় দুস্থ মানুষের মধ্যে আমি দুস্থ অসহায় নারীদের মাঝে আমরা কম্বল, গরম কাপড় বিতরণ করেছিলাম। তারপরে বহু বছর আসার সুযোগ পাই। আজকে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বহু বছরের পরে আবার নীলফামারীর মাঠে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেশ গঠনের পরিকল্পনা নিয়ে। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেশ গঠনের শপথ নিয়ে। আজ আপনাদের সাথে উপস্থিত হয়েছি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তোলার জন্য। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্ক এই জন্য থাকতে হবে, গত 1 যুগেরও বেশি সময় ধরে যেভাবে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে যারা কেড়ে নিয়েছিল, তারা তো দেশ থেকে ছেড়ে পালিয়ে গিয়েছে। কিন্তু তাদেরই এক সহযাত্রী তারা দেশে রয়ে গিয়েছে। বিভিন্ন সময় তারা দেশ স্বাধীনের পর থেকে দেশ স্বাধীন আগে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
প্রতারিত করছে, তাদের এনআই কার্ড নাম্বার দিচ্ছে, তাদের বিকাশ নাম্বার দিচ্ছে, ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে বিভিন্ন ভাবে